অল্পের জন্য ভয়ঙ্কর বিপদ থেকে বেঁচে গেলেন তারেক রহমান। গোয়েন্দা সংস্থার সতর্কতার কারণে এক প্রকার জীবন ফিরে পেয়েছেন তারেক রহমান। তারেক রহমানের দেশে ফেরে আটকাতে তারেক রহমানকে সরিয়ে দেওয়ার মতো ভয়ঙ্কর পরিকল্পনা করেছিল ষড়যন্ত্রকারীরা। তবে সময়মতো গোয়েন্দা সংস্থা খবর পেয়ে ষড়যন্ত্রকারীদের সকল পরিকল্পনা নষ্ট করে দেয়। গোয়েন্দা সংস্থারা সঠিক তথ্য না পেলে হয়তো আর কোনোদিনও দেশে ফেরা হতো না তারেক রহমানের। দর্শক, তারেক রহমান কিভাবে বেঁচে গেলেন এই বিষয়ে বুঝতে হলে আমাদের ঘটনার সূত্রপাত কোথায় থেকে সেটা বুঝতে হবে। 1981 সালে বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানকে হত্যার 7 বছর পর 1988 সালে পাকিস্তানের একজন প্রেসিডেন্ট, যার নাম জিয়াউল হক, তাকে একটি পরিকল্পিত বিমান দুর্ঘটনায় হত্যা করা হয়। আর ওই দুর্ঘটনাটি ঘটিয়েছিল আমেরিকা। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো ওই বিমানে আমেরিকার নিজ দেশের একজন রাষ্ট্রদূত ছিলেন। এখন প্রশ্ন হচ্ছে, নিজ দেশের রাষ্ট্রদূত সহ কেন আমেরিকা বিমানটিকে ধ্বংস করেছিল? 1979 সালে পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো এবং তার 3 জন সহকর্মীকে ফাঁসি দেয় প্রেসিডেন্ট জিয়াউল হক। কিন্তু যেই অপরাধে ভুট্টোকে ফাঁসি দেওয়া হয়, আসলে তিনি প্রকৃত অপরাধী ছিলেন না। আমেরিকার কথায় বিচারকে প্রভাবিত করে এক প্রকার অন্যায়ভাবে ভুট্টোকে ফাঁসি দেয় জিয়াউল হক। যখনই আমেরিকার কাজ হয়ে যায়, তখন আমেরিকা পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হককে মেরে ফেলার পরিকল্পনা করতে থাকে। 1988 সালের 17 আগস্ট একটি সামরিক মহড়া পরিদর্শন শেষে পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হক বিমানযোগে রাজধানীতে ফিরছিলেন। আর তার সাথে ছিলেন পাকিস্তানের মার্কিন রাষ্ট্রদূত আর্নার রেফেল্ড। মাঝ আকাশে বিমানটি রহস্যজনকভাবে বিধ্বস্ত হয় এবং প্রেসিডেন্ট জিয়াউল হক সহ সমস্ত যাত্রীরা নিহত হন। নিজের অপকর্মকে চাপা দিতে আমেরিকা তার নিজের রাষ্ট্রদূতকেও কুরবানি দিতে দ্বিধাবোধ করেনি। তার ঠিক 2 বছর আগে 1986 সালে মোজাম্বিকের রাষ্ট্রপতি সামোরা মিচেলকে একটি পরিকল্পিত বিমান দুর্ঘটনায় হত্যা করা হয়। এই দুর্ঘটনায় দক্ষিণ আফ্রিকা জড়িত থাকার ইঙ্গিত পাওয়া যায়। এছাড়া 1955 সালের 11 এপ্রিল চীনের প্রধানমন্ত্রী জাও এনলাই ইন্দোনেশিয়ার জন্য ভাড়া করা এয়ার ইন্ডিয়ার একটি বিমানে হত্যার পরিকল্পনা থেকে বেঁচে যান। জাও বিমানে ওঠার ঠিক আগ মুহূর্তে তার ভ্রমণ পরিকল্পনা পরিবর্তন করেন। এরপর বিমানটি তাকে ছাড়া উড়ে যায়। পরে বিমানটি দক্ষিণ চীন সাগরে বিধ্বস্ত হয়। এরকম অসংখ্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা এবং প্রেসিডেন্টদের বিমান দুর্ঘটনায় পরিকল্পিতভাবে হত্যা করা হয়। কিছু তদন্তে ষড়যন্ত্রের বিষয়গুলো জানা গেলেও বেশিরভাগ সময় দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়া হয়। বলা চলে এরকমই একটি পরিকল্পনার সম্ভাব্য দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন তারেক রহমান। তারেক রহমানের শত্রুরা চেয়েছিল তারেক রহমান যেন বাংলাদেশে যেতে না পারে। 2008 সাল থেকে গত 17 বছর নানান মামলা দিয়ে তারেক রহমানকে বাংলাদেশে যাওয়া বন্ধ করে রেখেছিল আওয়ামী লীগ। তবে 2024 সালে ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগের পতনের পর তারেক রহমান বাংলাদেশে ফেরার নতুন করে আশা তৈরি হয়। তবে এই ক্ষেত্রেও ষড়যন্ত্রের জাল তৈরি করে রেখেছে আওয়ামী লীগ। তারেক রহমান যেন বাংলাদেশে গিয়ে দেশের রাজনীতির হাল ধরতে না পারে, তাই তারেক রহমানের দেশে ফেরার বিমান নিয়েও ষড়যন্ত্র করেছিল ষড়যন্ত্রকারীরা। যে বিমানে তারেক রহমান দেশে ফিরেছেন, ওই বিমানের 2 জন কেবিন ক্রু আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সাথে সখ্যতা ছিল। বিষয়টি গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা টের পেয়ে দ্রুত ওই 2 কেবিন ক্রুকে সরিয়ে দেয়। তাই এটা নিঃসন্দেহে বলা যায় হয়তো বড় কোনো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন তারেক রহমান। 18 বছর আগে 1/11 তত্ত্বাবধায়ক সরকার 2007 সালের 7 মার্চ দুর্নীতির মিথ্যা অভিযোগ দিয়ে জনাব তারেক রহমানকে গ্রেপ্তার করেছিল। গ্রেপ্তারের পর পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে আরও 13টি মিথ্যা মামলা দিয়ে রিমান্ডের নামে চালানো হয় শারীরিক নির্যাতন। সেই সময় জনাব তারেক রহমানকে আদালতে হাজির করা হলে তার শারীরিক নির্যাতনের বিষয়গুলো ফুটে ওঠে। আমি ওনার শরীরে যে অবস্থা দেখতে পাই, ওনাকে যে অনেক নির্যাতন করা হয়েছিল, সেটা আমি আর শরীরের অবস্থা দেখে আমি বুঝতে পারছি যে তাকে অনেক নির্যাতন করা হয়েছিল। এরপর জনাব তারেক রহমানের আইনজীবীরা আদালতে অভিযোগ করেন জিজ্ঞাসাবাদের নামে তারেক রহমানকে শারীরিকভাবে নির্যাতন করা হচ্ছে। তবে আদালত প্রথমে শারীরিক নির্যাতনের বিষয়টি বিশ্বাস করেনি। তাই তারেক রহমানের শারীরিক পরীক্ষার নির্দেশ দেয় আদালত। তখন চিকিৎসকদের একটি দল জনাব তারেক রহমানের শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে শারীরিক নির্যাতনের বিষয়টি প্রমাণ পায়। শারীরিক নির্যাতনের বিষয়টি প্রমাণ হওয়ার পর তারেক রহমানের আইনজীবীরা আর রিমান্ড না দেওয়ার জন্য আদালতে আবেদন করেন। আদালত সেই আবেদন প্রত্যাখ্যান করেন। লাগাতার রিমান্ডে তারেক রহমানের শারীরিক অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। এক পর্যায়ে তারেক রহমান নিজের পায়ে হেঁটে আদালতে আসতে পারছিলেন না। তখন তাকে পিজন ভ্যানের পরিবর্তে অ্যাম্বুলেন্সে করে আদালতে নিয়ে আসা হয় এবং এজলাসে স্ট্রেচারে করে উপস্থিত হন। ওনার যে কোমরের সমস্যা, ওনার যে শরীরের অবস্থা খুবই খারাপ। একটু ঝাঁকি লাগলে উনি চিৎকার করতেছিল আর একদম কন্টিনিউ ওনার চোখ দিয়ে পানি পড়তে
কষ্টে চোখ দিয়ে পানি পড়তেছিল, সে কিন্তু বসতে পারে নাই, সে কিন্তু শুয়েছিল কন্টিনিউ সময়, চোখ দিয়ে পানি পড়তেছে। আর যে অনেক খারাপ শরীরটা, সেটা ওই দিন আমরা নিজেরা যারা ছিলাম দলের নেতাকর্মী সবাই দেখেছি যে তাকে কি পরিমাণ মানসিক এবং শারীরিক নির্যাতন করা হয়েছে। এক পর্যায়ে তারেক রহমানের অবস্থা এতটাই খারাপ হয়, তাকে কেন্দ্রীয় কারাগারের পরিবর্তে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় 18 মাস নানা নির্যাতন নিপীড়নের পর 2008 সালের 3 সেপ্টেম্বর জনাব তারেক রহমানকে জামিন দেওয়া হয়। তারেক রহমানকে জামিনের 8 দিন পর 2008 সালের 11 সেপ্টেম্বর বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করা হয়। তখন বেগম খালেদা জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে গিয়ে তারেক রহমানের সাথে দেখা করেন। আর সেই দিন রাতেই তারেক রহমানের উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে পাঠানো হয়। সেই যে 2008 সালে 11 সেপ্টেম্বর রাতে দেশ ছেড়ে গেছেন, গত 18 বছর আর দেশে ফিরতে পারেননি তারেক রহমান। সময় তিনি গিয়েছিলেন, সেই সময় তো তাকে জোর করেই পাঠানো হয়েছিল, আর চিকিৎসাও একটা লক্ষ্য ছিল। তাকে আমি বলবো যে অস্ত্র হিসাবে ব্যবহার করে খালেদা জিয়ার উপরে একটা প্রচন্ড চাপ সৃষ্টি করেছিল ওই সময়ের সেনা নেতৃত্ব। তারেক রহমান 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় মাত্র 6 বছর বয়সে মায়ের সাথে পাকিস্তানি সেনাদের হাতে প্রথমবার গ্রেপ্তার হন। কিশোর বয়সে বাবা শহীদ জিয়াউর রহমানকে হারান। এরপর বাবার তৈরি করা রাজনৈতিক দলে মা খালেদা জিয়ার সঙ্গী হয়ে কিশোর বয়স থেকে বিএনপির বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছিলেন তারেক রহমান। সেই সময় ধীরে ধীরে তরুণ প্রজন্মের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠছিলেন তারেক রহমান। পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে মেয়ে সবাইকে বিদেশে লেখাপড়া করালেও জনাব তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করে দেশের প্রতি ভালোবাসার অনন্য প্রমাণ দিয়েছেন। দর্শক, শহীদ জিয়াউর রহমানের উত্তরসূরি হিসেবে জনাব তারেক রহমানকে বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক হিসেবে দেখতে চান কারা কারা, এবং দেখতে চান না কারা কারা, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন।